সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাকমুত শহরে ৩ এলাকা নিয়ন্ত্রণের দাবি রুশ বাহিনীর। আর বিস্তারিত জানিয়ে দিব। তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করল চীনের যুদ্ধ বিমান। যে কোনো মুহূর্তে ইরান আজারবাইজানের যুদ্ধ। আরো থাকছে আল আকসা আবারও ইহুদিবাদী তাণ্ডব, ফিলিস্তিনের কঠোর জবাবের হুঁশিয়ারি। যাত্রা শুরু করছে তুরস্কের বৃহত্তম যুদ্ধজাহাজ অ্যানাতোলো। চীনকে মোকাবেলায় নতুন পথে হাঁটছে অস্ট্রেলিয়া। ১৭৩ জন যাত্রী নিয়ে উড্ডয়নে পরে মার্কিন বিমানে আগুন। এবং সর্বশেষে থাকবে সেভাস্তোপোলে ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। বাকমুত শহরে ৩ এলাকা নিয়ন্ত্রণের দাবি রুশ বাহিনীর। ইউক্রেনের পূর্বাঞ্চলে বাকমুত শহরের পশ্চিমের আরো ৩টি এলাকার নিয়ন্ত্রণে দেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে বাকমুত শহরের পশ্চিমের ৩টি এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। রুশ বিমান বাহিনী ইউক্রেনের বিভিন্ন ইউনিটের উপর হামলার মাধ্যমে তাদের গতিরোধ করতে সক্ষম হয়। এরপর এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আসে। ইউক্রেনের সেনাবাহিনী বাকমুত শহর পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বাকমুত শহরটি দোনবাস অঞ্চলের অংশ। এই শহরটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে উভয় পক্ষই এই শহরের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে সেখানে লড়াই চলছে। রাশিয়া ওই শহরের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণকে গত ৮ মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় অর্জন হিসেবে গণ্য করা হচ্ছে, কারণ এর ফলে দোনবাস অঞ্চলের অন্য অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করল চীনের যুদ্ধ বিমান। তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করল চীনের ৯টি যুদ্ধবিমান ও একটি ড্রোন। রোববার এ তথ্য নিশ্চিত করে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের। খবরে বলা হয়েছে, শনিবার ভোর ৬টার দিকে মেডিয়ান লাইন্স ক্রস করে উড়োজাহাজগুলো সেগুলোকে তাড়া করতে যুদ্ধ বিমানে একটি বহর পাঠায় তাইওয়ান। প্রস্তুত করা হয়েছিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও, তবে মুখোমুখি কোনো সংঘাত হয়নি। তবে আগ্রাসী এ আচরণের জন্য মৌখিক হুমকি দিয়েছে তাইপে প্রশাসন। এদিকে চীন বরাবরই তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। ইস্যুটি নিয়ে গত কয়েক বছর যাবৎ তুঙ্গে রয়েছে উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং এবার তাইওয়ানের আকাশসীমা যুদ্ধ বিমান উড়িয়ে স্পষ্ট হুমকি দিল শক্তিধর দেশটি। যে কোনো মুহূর্তে ইরান আজারবাইজানের যুদ্ধ। ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বাড়তে থাকায় যে কোনো মুহূর্তে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বৈরিতা নতুন করে বেড়ে যেখানে সংঘাতের সূচনা ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গত জানুয়ারি এক বন্দুকধারী তেহরানে আজারবাইজানের দূতাবাসে হামলা চালিয়ে একজনকে হত্যা এবং দুজনকে আহত করলে বাকু সেটি বন্ধ করে দেয়। আজারবাইজানের প্রেসিডেন্ট এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেন। এর কিছু সময় পর মার্চের শেষ দিকে ইসরায়েলি দূতাবাস চালু করে আজারবাইজান। এতে ইরানের সাথে তাদের উত্তেজনা আরো বাড়ে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন যে তিনি ও তার আজারবাইজানি প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট খুলতে সম্মত হয়েছে। এপ্রিলের প্রথম দিকে ইরানের ৪ কূটনীতিককে বহিষ্কার করে আজারবাইজান, কারণ হিসেবে ইরানের প্ররোচনামূলক কর্মকাণ্ড এবং স্থানীয়দের গুপ্তচর হিসেবে ব্যবহার কথা জানায়। চলতি সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন তুর্কমেনিস্তান যাওয়ার পথে আজারবাইজান সফর করে সেখানে ইসরায়েলের প্রথম দূতাবাস উদ্ভাবন করেন। দূতাবাসটি ইরানের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। কূটনৈতিক উত্তেজনা ছাড়াও দক্ষিণ ককেসাস আজারবাইজানের কার্যক্রম নিয়েও ইরান উদ্বিগ্ন। ২০২০ সালের সেপ্টেম্বর-নভেম্বরে নাগোর্নো কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে আজারবাইজান বৃহত্তম এলাকার বিশাল অঞ্চল দখল করে, এতে ইরানও উদ্বিগ্ন হয়। এদিকে ইউক্রেনে হামলার পর ওই অঞ্চলে রাশিয়ার প্রভাব হ্রাস পেয়েছে। আবার আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র তুরস্কের প্রভাব বেশি বেড়েছে। এমন প্রেক্ষাপটে গত অক্টোবরে আজারবাইজান সীমান্তে আরেক দফা বিশাল সামরিক মহড়া চালায় ইরান। আল আকসায় আবার ইহুদিবাদী তাণ্ডব, ফিলিস্তিনের কঠোর জবাবের হুঁশিয়ারি। পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর মুসলমানদের প্রথম কিবলা তথা ফিলিস্তিনের আল আকসা মসজিদে আবারও আগ্রাসী তাণ্ডব শুরু করেছে ইহুদিবাদী দখলদাররা। গতকাল ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের মতো দুপুরবেলা ইসরায়েলি দখলদাররা আল আকসা মসজিদে বাবুর রহমান নামক প্রবেশ তোরণে হামলা চালিয়েছে এবং ওই তোরণের উপর ফেলেছে
ফলে পরিস্থিতি আবার উত্তেজনাময় হয়ে উঠেছে। এর আগে পবিত্র রমজান মাসে মসজিদুল আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের উপর ফিলিস্তিনি ইসরায়েলি হানাদার এবং দখলদাররা নৃশংস হামলা চালালে এর জবাবে ইসরায়েলের ওপর দক্ষিণ লেবানন, সিরিয়ার গোলান এবং ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলের শত শত রকেট হামলা চালানো হয়। ফলে পবিত্র রমজান মাসের শেষ 10 দিনে আল আকসা মসজিদে উগ্রবাদী প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হয় নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল কর্তৃপক্ষ। অবশ্য ওই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছিল কঠোর ফিলিস্তিনি বিদ্বেষী উগ্র ইহুদিবাদী স্বরাষ্ট্র তথা পটিয়া মন্ত্রী বেন গুইর এবং রমজান মাসের শেষ দিনেও আল আকসা মসজিদে হামলা চালাতে অবৈধ ইহুদি বসতির অধিবাসীদের অনুমতি দেওয়া হয়েছিল বলে ঘোষণা দেয়। এটি স্পষ্ট রমজান মাস শেষ হওয়ার অগ্রদিগিত ফিলিস্তিন এখন আবারও সংঘাতময় পরিস্থিতি উত্তেজনা সৃষ্টি করতে চায় সেই একই দখলদার ইহুদিবাদী সন্ত্রাসী চক্র। গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি সহ সিরিয়া এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এবং ফিলিস্তিনের সমর্থন ঐক্যবদ্ধ এবং সম্মিলিত পদক্ষেপ নিতে থাকায় ইসরায়েল আল আকসা মসজিদের উপর হামলা এবং এর অবমাননাকর পদক্ষেপ তথা আল আকসার ইহুদিকরণের তৎপরতার সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছিল মাত্র। যাত্রা শুরু করেছে তুরস্কের বৃহত্তম যুদ্ধজাহাজ আনাদোলু। তুরস্কের বৃহত্তম যুদ্ধজাহাজ টিসিজি আনাদোলু রোববার ইস্তাম্বুল প্রণালী দিয়ে কৃষ্ণ সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এ সময় প্রেক্ষাপট রজব তাইব এরদোগানের সম্মানে জাহাজটি থেকে 21 বার গোলা ছোড়া হয়, আনাদোলু এজেন্সি রিপোর্ট করেছে। টিসিজি আনাদোলু হচ্ছে বিশ্বের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধ বিমানবাহী রণতরী। সোমবার এটি সারওয়ান বানুশ বন্দর থেকে যাত্রা শুরু করে এবং ডলমেরাস প্রসাদ অতিক্রম করে। প্রেসিডেন্ট এরদোগান এবং ফার্স্ট লেডি এমিন এরদোগান তুরস্কের দক্ষিণাঞ্চল ভূমিকম্প বিধ্বস্ত এলাকার শিশুদের সাথে টিসিজি আনাদোলু দেখতে প্রাসাদের ডেকের বাইরে ছিলেন। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হলসু আকর এবং শীর্ষস্থানীয় তুর্কির সামরিক কমান্ডাররা টিসিজি আনাদোলুতে আরোহণ করেছিলেন, যা প্রণালীর মধ্য দিয়ে যাওয়ার সময় তুর্কি বিমান বাহিনীর হেলিকপ্টারগুলোকে সহায়তা করেছিল। এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নের সক্ষম হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান বহন করতে পারবে। রণতরটির দৈর্ঘ্য 232 মিটার এবং প্রস্থ 32 মিটার। এটি বিভিন্ন ধরনের যুদ্ধযান সহ 1400 সৈন্য বহন করতে পারবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ বিমানবাহী রণতরী জুয়ান কার্লোস আক্সের নকশার উপর ভিত্তি করে জেদেব শিপইয়ার্ড এটি তৈরি করেছে। গত 10 এপ্রিল এটি তুর্কি নৌবাহিনীতে যুক্ত হয়। F-35 মডেলের যুদ্ধবিমান বহনের সক্ষম এমন একটি রণতরী তৈরির প্রাথমিক পরিকল্পনা করেছিল তুরস্ক, কিন্তু 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র এবং ন্যাটো তাদের F-35 প্রোগ্রামটি তুরস্ক থেকে সরিয়ে নিলে আঙ্কারা তাদের রণতরী তৈরির পরিকল্পনা পরিবর্তন করে। পরে টিসিজি আনাদোলুকে ড্রোনবাহী রণতরীতে রূপান্তর করতে হয়। সূত্র মিডল ইস্ট মনিটরের। চীনকে মোকাবেলায় নতুন পথে হাঁটছে অস্ট্রেলিয়া। চীনের হুমকি মোকাবেলায় ক্ষেপণাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করে যাচ্ছে অস্ট্রেলিয়া। এজন্য দূরপাল্লা আরো ক্ষেপণাস্ত্র কিনছে দেশটি। একটি সামরিক প্রদর্শনে এমন তথ্য জানানো হয়েছে খবর বিবিসির। অস্ট্রেলিয়া সরকার অস্ত্র কিনতে 12 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে। 110 পৃষ্ঠার একটি প্রদর্শনে দেখা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় সংস্কার করেছে দেশটি। চীন এবং তাইওয়ানের মধ্যে যখন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই প্রতিরক্ষা বিষয়ক পর্যালোচনা প্রতিবেদনটি সামনে এলো। এদিকে দক্ষিণ চীন সাগরে নিজেদের উপস্থিতি জোরালো করেছে চীন। তাছাড়া সেখানে বিশাল অংশকে নিজেদের অংশ দাবি করেছে দেশটি, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক কার্যক্রম চালাচ্ছে চীন, যা যে কোনো দেশের তুলনায় বেশি কোনো ধরনের স্বচ্ছতা ছাড়া দেশটি অস্ত্র সমৃদ্ধ করেছে। এদিকে 2022 সালে বিশ্বের সামরিক ব্যয় হয়েছে $2.24 ট্রিলিয়ন, যা সর্বকালের সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে সর্বোচ্চ সামরিক ব্যয় হয়েছে। সংস্থাটি বলেছে, বেশিরভাগ ব্যয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বাড়লেও অন্যান্য দেশগুলো রুশ হুমকির প্রতিক্রিয়ায় নিজেদের সামরিক ব্যয় বাড়িয়েছে। 173 জন যাত্রী নিয়ে উড্ডয়নের পরে মার্কিন বিমানে আগুন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী একটি বিমান। গতকাল রবিবার ওহাইওর কলম্বাস শহরে ওই ঘটনা ঘটে। এ সময় বিমানটি 173 জন যাত্রী ছিলেন, খবর সিএনএন। আমেরিকান এয়ারলাইন্স বিমানটির পাইলট জরুরি অবতরণ করেন। রানওয়েতে নামার পর নিয়ন্ত্রণে আনা হয় এর আগুন। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বোয়িং 737 এর ফ্লাইট 1958 সাল কলম্বাস থেকে ফিনিক্সের উদ্দেশ্যে রওনা হতে উড্ডয়নের পরে ওই বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানায়, উড্ডয়নের পরপরই পাখি ঢুকে পড়ে বিমানটির ইঞ্জিন, এরপর তাতে আগুন ধরে যায়। তাছাড়া ছড়িয়ে পড়ে দ্রুত। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেভাস্তোপোলে ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার
কৃষ্ণ সাগরে নৌবহর। সোমবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে নগরীর গভর্নর মিখাইল রাস্তোভজামাই যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন। টেলিগ্রাম করা এক পোস্টে তিনি বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী একটি ভাসমান ড্রোন ধ্বংস করা হয়েছে। দ্বিতীয়টি নিজে নিজেই বিস্ফোরিত হয়েছে। তখন শহরটি শান্ত আছে। এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি বলে জানান রাস্তব জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সেবেস্টল পরিবহন কর্তৃপক্ষের বরাদ্দে জানিয়েছে, কৃষ্ণ সাগরে বন্দর শহরটি থেকে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ড্রোন হামলা এবং ঝড়ের কারণে সেবেস্তোপোলে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল, তবে এই বিষয়টি বিস্তারিত কিছু জানায়নি তারা। সেবেস্তোপোল ড্রোন হামলার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাশিয়ার ভেতরে বা রাশিয়ার অধিকৃত ইউক্রেনের কোনো অঞ্চলের সামরিক হামলার বিষয়ে কিয়েভ তার কখনোই প্রকাশ্যে দায় স্বীকার করে না।